শেকড়ের টানে আজও রাজধানী ছাড়ছেন মানুষ, সময় মতো ছাড়ছে ট্রেন। সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়, সড়কপথে নেই চিরচেনা ভোগান্তি। ঈদ কেনাকাটায় গতি পেয়েছে দেশের অর্থনীতি। লেনদেন 2 লাখ কোটি টাকা ছাড়ানোর আশা ব্যবসায়ীদের। জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ নেয়ার আহ্বান। ঈদের দিন দেশজুড়ে বৃষ্টির আভাস আবহাওয়া বিভাগের। বেশি থাকতে পারে ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী অঞ্চলে। বজ্রঝড়ের শঙ্কায় সতর্ক থাকার পরামর্শ। বিড়ালে কামড় দিছে, একটা ভ্যাকসিন দিছে ডাক্তার, কিন্তু ভ্যাকসিনটা কোথাও নেই। ওষুধের দোকানে গেছি 600 টাকা আছে একটা টিকা। কিন্তু অতিরিক্ত দাম রাখছে ফার্মেসি। সরকারি হাসপাতালে জলাতঙ্ক টিকার ভয়াবহ সংকট, চড়া দামে বাইরের ফার্মেসিতে বিক্রির অভিযোগ, সরবরাহ ও অর্থ বরাদ্দ নিয়ে লুকোচুরি, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ইসরায়েলের তেল শোধনাগারে একের পর এক হামলা, উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাও আক্রান্ত। ইরানের নৌ ঘাঁটিতে পাল্টা আক্রমণ, গ্যাস ক্ষেত্রে আঘাত না করার আশ্বাস ট্রাম্পের। সকালের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। ঈদ উদযাপনের শেষ মুহূর্তে বাড়ির পথে ছুটছেন নগরবাসী। সকাল থেকে যাত্রী চাপ রয়েছে নৌপথে। ঈদযাত্রার শেষ মুহূর্তেও সদরঘাট থেকে যাত্রী পূর্ণ করেই ছাড়ছে প্রতিটি লঞ্চ। তবে ভিন্ন চিত্র কমলাপুর রেল স্টেশনে। গত 2 দিনের মতো উপচে পড়া ভিড় নেই ট্রেনে। নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে গন্তব্যে। সড়ক পথেও নেই গাড়ির বাড়তি চাপ। বাস কাউন্টারে এসে ভোগান্তি ছাড়াই বাসের টিকিট কেটে বাড়ির পথে রওনা হচ্ছেন ঘরমুখ মানুষ। দাদু বাড়িতে যাচ্ছি, ওখানে গিয়ে অনেক মজা হবে। তো ঢাকায় থাকি সবসময়, তো বাড়িতে যাচ্ছি এই কারণেই যে মা অপেক্ষা করে আসে, এই জন্য বাড়িতে যাওয়ার জন্য যাচ্ছি। আজকে সব স্বাভাবিক পরিস্থিতি আছে, মানে পরশু দিনকে একটু যানজট ছিল, তারপরে অতটা না, নর্মালি সব ছিল। আমাদের গাড়ি ঘোড়া সব কিছু ঠিক মতো গেছে। ছাদে ওঠার কারণ হয়েছে মনে করি একটু বাবু বাতাস পাওয়া যায়, তো আজকে একটু ঝামেলা কম হবে, তার জন্যই মূলত বেছে নেওয়াটা। কারণ আজকে কালকে ঈদ, যারা যাওয়ার তারা গতকালকে বা তার আগেই চলে গেছে। ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী তানভীর হাসান। সদরঘাটে আজিম, গাবতলীতে আতর কাউসার এবং মুন্সিগঞ্জে নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি প্রথমেই মেঘের কাছে। মেঘ, ঈদযাত্রার শেষ মুহূর্তে কিন্তু ঢাকা ছাড়ছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং এখানে আমরা ভোর থেকে দেখেছি সাধারণ মানুষের যে উপস্থিতি সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। তবে গত 2 দিনের তুলনায় কমলাপুর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মে যে উপচে পড়া ভিড় এবং গাদাগাদি করে রেলওয়ে স্টেশনে যে আমরা ভিড় লক্ষ্য করতে পেরেছি সেটির চিত্র কিন্তু একদম নেই বললেই চলে। অর্থাৎ স্বাভাবিক যে কমলাপুর রেলওয়ে স্টেশনের যে চিত্র থাকে সেটি আজ একদম নেই বললেই চলে। অন্যদিকে উত্তরাঞ্চলের যে ট্রেনগুলো রয়েছে, আপনারা এই মুহূর্তে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে একটি ট্রেন দাঁড়িয়ে আছে, যেখানে লালমনি, রংপুর এবং কুড়িগ্রাম বুড়িভাঙ্গাতে যাবেন এবং সেই ট্রেনটি কিন্তু উত্তর অঞ্চলের দিকে যাবেন এবং সেটিতে কিন্তু আমরা দেখেছি যে যাত্রীদের চাপ কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ উত্তরবঙ্গের যে ট্রেনগুলো রয়েছে সেগুলোর উপস্থিতি বেশ কিন্তু সেগুলোতে আমরা যাত্রীর উপস্থিতি কিন্তু বেশ লক্ষ্য করতে পারছি। অন্যদিকে তিস্তা এক্সপ্রেস সকাল 7:33 জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং আমরা সেখানে দেখতে পেয়েছি জামালপুর উদ্দেশ্যে যে ট্রেনটি ছেড়ে গিয়েছিল সেটিতে আমরা দেখেছি প্রতিটি কামরায় এবং বগিতে কিন্তু যাত্রীদের উপস্থিতি ছিল এবং সেখানে আমরা দেখেছি যে ট্রেনের ছাদে করেও মানুষ, সাধারণ মানুষ যারা ছিলেন তারা কিন্তু বাড়ির পানে ছুটে চলেছেন। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছে যে ছাদে ওঠার উদ্দেশ্য সেটি হচ্ছে মূলত তাদের যে দাবি সেটা হচ্ছে রেলের ভিতরে যে কামরাগুলো রয়েছে সেগুলোর পরিবেশ ভালো না থাকে, তারা একটু স্বস্তিতে ছাদে করে মূলত ছাদের যে পথ সেটি তারা বেছে নিয়েছেন। এবং অন্যদিকে সোনার বাংলা যে ট্রেনটি রয়েছে সেটি কিন্তু চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় ঠিক সকাল 7টায় এবং সেই সঙ্গে এই মুহূর্তে কমলাপুরের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই প্ল্যাটফর্মে অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেই জায়গায় কিন্তু উত্তরবঙ্গের যে সকল মানুষজন, উত্তরবঙ্গের যে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের উপস্থিতি কিন্তু আমরা বেশ লক্ষ্য করতে পারছি। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ। এবার আমরা একটু যেতে চাই সদরঘাটে। সেখানে আছেন আমার আরেক সহকর্মী আজিম, তার কাছ থেকে সদরঘাটের বিস্তারিত জানার চেষ্টা করব। আজিম,
সদরঘাটে কিন্তু বলা চলে আজকেও যাত্রী চাপ রয়েছে এবং যারা নদীপথে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জায়গায় যাচ্ছেন তাদের যে ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা সকাল থেকে এখানে দেখেছি যে মোট 25টি পল্টনে কিন্তু অসংখ্য লঞ্চ কিন্তু এখানে ঘাটে ভিড়ে আছে এবং প্রতিটি লঞ্চে কিন্তু যাত্রীরা উঠছেন এবং এটি কিন্তু লঞ্চ ছাড়ার যে আগে যে নির্ধারিত সময় ছিল সেই বেঁধে দেওয়া সময়ের বাইরে এখানে ঘাটে ভিড়ছেন এবং বিভিন্ন রুটের লঞ্চে যাত্রীরা উঠছেন এবং লঞ্চ ভর্তি হয়ে গেলে কিন্তু আসলে সেই লঞ্চটি ছেড়ে যাচ্ছে। আমরা সকাল থেকে দেখেছি ইলিশা, চাঁদপুর, ভোলার বিভিন্ন রুট, নোয়াখালী সহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু আমরা দেখেছি যে যাত্রীরা উঠছেন এবং যে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছেন। কিছুক্ষণ পরপরই বলা যাচ্ছে যে এক একটি লঞ্চ কিন্তু এখান থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছেন এবং প্রতিটি লঞ্চে আমরা দেখছি যে যাত্রীর চাপ রয়েছে এবং এখানে যে যাত্রীদের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন যে আসলে তারা কিন্তু কাজের চাপে বা বিভিন্ন কারণে একটু ঈদের আগ মুহূর্তে যেতে পারেননি। তারা ঠিক আগ মুহূর্তে কিন্তু লঞ্চে করে বা নদীপথে তারা আসলে ঢাকা ছাড়ছেন এবং স্বজনদের সাথে যে তারা ঈদ করতে পারবেন সেই যে আনন্দ সেটি কিন্তু আমরা তাদের চোখে মুখে দেখছি এবং তারা কিন্তু অনেকটা কষ্ট করে আজকের দিনেও কিন্তু আমরা দেখছি যে আসলে ঠিক ঈদের আগ মুহূর্তে হলেও আজকেও কিন্তু লঞ্চগুলোতে একদমই বলা চলে যে ভিড়ে মধ্যে তারা আসলে যাচ্ছেন এবং সেক্ষেত্রে আমরা তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা বলছেন যে আসলে এই কষ্টকে উপেক্ষা করেও তো যে তারা আসলে স্বজনদের কাছে ঈদের আনন্দ নিয়ে বা ভাগাভাগি করার জন্য যে ফিরতে পারছেন সেটি আসলে অনেকটা হাসি তাদেরকে এনে দিচ্ছে। এবং এই ছিল আমার কাছে নদীপথে ঈদযাত্রার সবশেষ। এই মুহূর্তে আমাদের সহকর্মী গাবতলীতে রয়েছেন, তার কাছ থেকে আমরা জানবো সড়ক পথের খবর। রয়েছেন আতাউর কাউসার। ঈদ এলেই দূরপাল্লার বাস কাউন্টার এবং রাজধানীর বাস টার্মিনালগুলোর যে চিরচেনা দৃশ্য, আজ সে দৃশ্য একেবারে অনুপস্থিত। অর্থাৎ যে যাত্রীদের উপচে পড়া ভিড় আমরা বাস টার্মিনালগুলো বা বাস কাউন্টারগুলোতে দেখি, আজ কিন্তু এখন পর্যন্ত সেই চেনা দৃশ্যটি একেবারেই আমাদের চোখে পড়েনি। অর্থাৎ আজ যাত্রীদের সংখ্যা খুবই কম এবং আমরা এই মুহূর্তে আছি গাবতলী বাস টার্মিনালে। আমরা খুব বেশি যাত্রী এখনো পর্যন্ত এই বাস টার্মিনালগুলোতে দেখিনি এবং যেটি হচ্ছে যে বাস টার্মিনালগুলোর পাশ থেকে যে বাসগুলো ছেড়ে যাচ্ছে আমরা সেই বাসগুলোতেও দেখেছি যে অনেক বাসই আসলে পরিপূর্ণ যাত্রী বোঝাই ছাড়াই বাসগুলো তাদের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন খুব স্বচ্ছন্দেই তারা আজ বাসের টিকিট কাটতে পেরেছেন। এই বাসের টিকিট কাটার ক্ষেত্রে কোনো ধরনের চাপ তাদের পোহাতে হয়নি এবং অতিরিক্ত ভাড়া আদায়ের যে অভিযোগ বিভিন্ন সময় আমরা শুনেছি, আজ সেই অভিযোগটিও একেবারেই নেই। এখানে প্রত্যেকটি বাস টার্মিনালে আমরা দেখেছি যে নির্ধারিত ভাড়ার চার্ট টাঙানো আছে, সে নির্ধারিত ভাড়ার চার্ট অনুযায়ী ভাড়া নিচ্ছে এমনটি আমরা সকলের কাছ থেকে শুনেছি। উপরন্তু কিছু কিছু বাস কাউন্টার থেকে বা বাসের হেল্পার আমাদেরকে এভাবেই অভিযোগ করেছেন যে আজ যাত্রীদের চাপ না থাকার যে বিষয়টি, সেই সুযোগটি যাত্রীরা কাজে লাগাচ্ছেন। অনেকে আসলে নির্ধারিত যে ভাড়া সে ভাড়ার চেয়েও কম ভাড়া দিয়েই তাদের গন্তব্যে যেতে চাচ্ছেন এবং যার প্রেক্ষিতে যেহেতু যাত্রী নেই তাদের সেই বাস কর্তৃপক্ষকে আসলে কম ভাড়াতেই সেই যাত্রীদের নিয়ে যেতে হচ্ছে। এবং এর আগের লাইভে যে বিষয়টি বলেছিলাম যে রাজধানী থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে সড়ক পথের অবস্থা খুবই চমৎকার রয়েছে, কোনো যানজটের ঘটনা নেই। সব মিলিয়ে খুব চমৎকারভাবে এবারের ঈদযাত্রাটি এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে এবং বাকি সময়টুকু খুব সুন্দরভাবে যাবে এমনটি আশা করছে অভিভাবকরা। তো যেটি বলছিলাম যে দূরপাল্লার যাত্রীদের যে রাস্তার অবস্থা, সে সড়কের অবস্থা জানার জন্য আমরা আরেক সহকর্মী আছেন মুন্সিগঞ্জে নাসির উদ্দিন উজ্জ্বল, তার কাছে যেতে চাই সেখানকার সর্বশেষ তথ্য জানতে। রাত পোহালে ঈদ, তাই কিন্তু চারিদিকে একটা ঈদের আমেজ বিরাজ করছে। এর মধ্যে কিন্তু উৎসব মুখর ভাবে শেষ মুহূর্তে বাড়ি পানে যাচ্ছে মানুষ এবং এই ঈদ যাত্রায় পদ্মা সেতুকে ব্যবহার করতে পেরে কিন্তু অনেকেই খুশি এবং তারা পরিবার পরিজন নিয়ে কিন্তু একেবারে মোটর বাইকে করে যাচ্ছে, কেউ প্রাইভেট কার নিয়ে যাচ্ছেন এবং অনেকে বলছেন যে তাদের পরিকল্পনা অনুযায়ী ঈদের আগের দিন যাচ্ছেন, আবার কেউ বলছেন যে ছুটি এবং নানা কাজের জন্য কর্মস্থল থেকে শেষ সময় তারা ছুটি পেয়েছেন। তবে এই পদ্মা সেতু টোল প্লাজা কিন্তু অনেকটাই ফাঁকা অবস্থায়, মাঝে মাঝে কিছু লম্বা লাইন থাকলেও কিন্তু সেটি বেশিক্ষণ থাকছে না। তবে এই গেল 3 দিনের চাইতে কিন্তু আজকে একেবারেই ঢিলেঢালা পরিবেশ এবং পদ্মা সেতু কর্তৃপক্ষ যেটি বলেছে
গেলকাল তাদের যে এখানে টোল আদায় হয়েছে সেটির পরিমাণ কিন্তু প্রায় 4.5 কোটি টাকা এবং 39,000-এর মতো গাড়ি পার করেছেন তারা এবং সেটির পরিমাণ কিন্তু কাছাকাছি এবং 3 দিন মিলে কিন্তু প্রায় 14 কোটি টাকার কাছাকাছি তারা টোল আদায় করেছেন এবং এই পথে যারা যাতায়াত করেছেন তাদেরকে স্বাচ্ছন্দ্য পরিবেশ রাখবার জন্য এই টোল প্লাজায় বুথ বাড়িয়ে দেওয়া এবং এখানকার নানা রকম যে পরিকল্পনা সেগুলো বাস্তবায়ন চলছে এবং এই যে ঈদের আগ মুহূর্তে যে যাত্রা সেই ঈদ যাত্রাকে আরো বেশি যে শৃঙ্খলা করতেও কিন্তু তাদের মনিটরিং চলমান রয়েছে। একই সঙ্গে নৌপথেও কিন্তু ঈদযাত্রা লঞ্চগুলো নিয়ে নানা রকম এখানকার নদী বেষ্টিত দিয়ে যে দক্ষিণ অঞ্চলে যাচ্ছে সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে কিন্তু ট্রেন যাত্রাও খুব উৎসবমুখর চলছে। তো এই ছিল মুন্সিগঞ্জের পদ্মা সেতু ঘিরে ঈদযাত্রা সবশেষ। ঈদযাত্রার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ, গাবতলী, সদরঘাট এবং কমলাপুর রেল স্টেশনে। প্রস্তুত জাতীয় ঈদগাহ পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার জানান, জায়নামাজ, ছাতা, মোবাইল ফোন ছাড়া অন্য কিছু বহন করা যাবে না। থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। প্রস্তুত জাতীয় ঈদগাহ পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে পারবেন প্রায় 35,000 মুসল্লি। এবারও নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। দক্ষিণ সিটির প্রশাসক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সেটা মাননীয় প্রধানমন্ত্রী সেখানে আমাদের সাথে একসাথে জামাতে নামাজ পড়বেন। মহামান্য রাষ্ট্রপতি এখানে ঈদের নামাজ আদায় করবেন। ভদ্র মহিলাদের জন্য, মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, সাধারণ মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। পুরুষ এবং মহিলা মিলে সব সহ কম বেশি প্রায় 40,000 মুসল্লিদের এখানে নামাজের ব্যবস্থা থাকবে। পরে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ঈদের জামাত ঘিরে কোনো নিরাপত্তার সংখ্যা নেই, থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। জায়নামাজ, ছাতা, মোবাইল ফোন ছাড়া বহন করা যাবে না অন্য কিছু। ঈদগাহ ময়দান এবং আশেপাশের এলাকায় সিটিটিসি ডগ স্কোয়াড সুইপিং এবং স্পেশাল ব্রাঞ্চের সুইপিং টিম এসব এলাকা সুইপিং করবে। ঈদগাহ ময়দানে কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ নিয়ে আসা যাবে না। নিরাপত্তার সংখ্যা নেই। তারপরে আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা মনিটরিং করতেছে, যদি কিছু হয় আমাদেরকে জানাবে, সেই অনুযায়ী আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। বৃষ্টি বা বৈরী আবহাওয়ার সম্মুখীন হলে সকাল 9টায় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে হবে ঈদের প্রধান জামাত। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। বিশেষ প্রয়োজন ছাড়া আপাতত সরকারি বাসভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। গুলশানের বাসায় থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে যমুনা পরিদর্শন করে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বলেন, বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ধারা বজায় রেখে সরকারি বাসায় উঠছেন না বর্তমান প্রধানমন্ত্রীও। সরকার প্রধানের জন্য রাষ্ট্রীয় বরাদ্দকৃত বাসভবন যমুনা 2024-এর আগস্ট থেকে 2026-এর ফেব্রুয়ারি এখানে থেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সরকার গঠনের পর এখানে ওঠার কথা প্রধানমন্ত্রী তারেক রহমানের। বৃহস্পতিবার পরিচ্ছন্নতা আর গোছগাছের যে ব্যস্ততা দেখা গেল যমুনায়, তাতে প্রশ্ন, তবে কি শিগগিরই নতুন বাসভবনে উঠছেন সরকার প্রধান? স্পষ্ট উত্তর পাওয়া গেল প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের কাছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান আপাতত যমুনায় উঠছে না। বিশেষ কোনো প্রয়োজন ছাড়া, দেশে যদি কোনো অস্থিরতা বা কোনো ধরনের কিছু না হয়, তাহলে উনি এখানে উঠছেন না। ঈদুল ফিতরের দিনের আনন্দ ভাগাভাগি করতে প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনার কথাও জানান আতিকুর রহমান রুমন। এখানে দেশি বিদেশি, তারপরে আপনার রাজনৈতিক, তারপরে আপনার বিশেষ ব্যক্তিত্ব, তারপরে আপনার সামাজিক, তারপরে বিভিন্ন সংগঠন, সামরিক বেসামরিক সব লোকজনের সাথেই এখানে মিলিত হবেন এবং ঈদ আনন্দ ভাগাভাগি করবেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব দাবি করেন, অন্যবারের তুলনায় ছোট কিছু দুর্ঘটনা ছাড়া এবার বড় কিছু ঘটেনি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। খুশির ঈদে এবার কেমন থাকবে আবহাওয়া? প্রকৃতি আর জলবায়ুর হিসেব কষে আবহাওয়াবিদরা বলছেন,
ঈদের দিন দেশ জুড়ে বিচ্ছিন্নভাবে ঝরতে পারে বৃষ্টি। কম বেশি সব বিভাগেই বৃষ্টি হলেও ভারী বর্ষণের পূর্বাভাস নেই। তবে বজ্রঝড়ের শঙ্কায় সবাইকে সতর্ক থাকতে বলছে আবহাওয়া বিভাগ। মার্চের আকাশে হঠাৎই বদলে যায় রং, জমে ওঠে বজ্রমেঘ। কয়েকদিন ধরে দেখা মিলছে থেমে থেমে বৃষ্টির। ঋতুচক্রের বদলে এবার আবহাওয়ার এমন রূপান্তরের মধ্যেই আসছে খুশির ঈদ। শীতের শেষে চৈত্রের খরতাপে তৈরি হয় গভীর সঞ্চারণশীল মেঘ। তা থেকেই এ সময়ে দেখা দেয় বৃষ্টি ও বজ্রপাতের। আবহাওয়া অধিদপ্তর বলছে ঈদের দিন বিচ্ছিন্নভাবে দেশ জুড়েই থাকতে পারে বৃষ্টি। সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তবে কোথাও ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এটা 1-2% বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কিছু যে বজ্রপাত, লাইটেনিং, বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও দমকা বা ঝোড়ো হওয়া হতে পারে, যেটাকে আমরা কালবৈশাখী ঝড় বলি। ঈদের দিন বৃষ্টির মাত্রা বেশি থাকতে পারে ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী অঞ্চলে। উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টি তুলনামূলক কম হবে, তবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখছেন না আবহাওয়াবিদরা। ঈদের দিন যেটা হচ্ছে সারা দেশে কম বেশি বৃষ্টিপাত হবে। রাজশাহী, রংপুর, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু সকালের দিকে বা ভোরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিকেল বা সন্ধ্যার দিকে আমাদের চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এই বিভাগগুলোর কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবেই বছরের এ সময়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঝুঁকি থাকে, তাই সবাইকে সতর্কতা অবলম্বনের আহ্বান আবহাওয়া বিভাগের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। নিত্যপণ্যের বাজার থেকে বিপণী বিতান ঈদ কেনাকাটায় সরগরম সর্বত্র। উৎসবের আমেজে গতি পেয়েছে দেশের অর্থনীতিও। বাংলাদেশ দোকান মালিক সমিতি বলছে এবছর উৎসবের অর্থনীতির আকার ছাড়াতে পারে 2 লাখ কোটি টাকা। মধ্যপ্রাচ্যের সংঘাত না বাঁধলে পরিস্থিতি আরো ভালো হতো বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। সাইফুল ইসলামের রিপোর্ট। কাপড়ের গুণমান, সেলাই কিংবা রং সব খুঁটিয়ে দেখে চলছে পোশাক বাছাই। ঈদ উৎসবকে রাঙাতে জুতা থেকে অলংকারের দোকান, সর্বত্র কেনাকাটার আমেজ। নতুন জিনিস গায়ে দিয়ে পরে এটা অনেক ভালো লাগে। ঈদ খুশি, ঈদ আনন্দ এই যে উপলক্ষে কিনা হয়। আমরা বিক্রি করব ভালোভাবে, সবাইকে আমরা হাসি খুশিভাবে বিদায় দিতে পারবো। ক্রেতা সমাগমে বাড়তি বিক্রিতে গতি এসেছে দেশের অর্থনীতিতেও। স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মধ্যে। আলহামদুলিল্লাহ এবার গতবার ভালো হয়েছে। নির্বাচনের পরে থেকে যে বেচানা ভালো হয়েছে, মাশাআল্লাহ এবার ঈদও ভালো বেচানা হয়েছে আমাদের। আমরা যাচ্ছি যে এটা ভালো হোক, আরো গ্রোথ করুক আর আপডেট হোক। বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি বলছে পোশাক থেকে শুরু করে খাদ্যপণ্য এবছর ঈদ উল ফিতর কেন্দ্রিক কেনাকাটায় লেনদেনের পরিমাণ ছাড়াতে পারে 2 লাখ কোটি টাকা। এবার বেচা বিক্রিটা আমরা আশা করতেছি 2 লক্ষ কোটি টাকা পর্যন্ত আমরা অ্যাচিভ করতে পারবো, যেটা বিগত সময়ে আমরা 7 বছরও পারিনি। অর্থনীতির এই গতি ধরে রাখতে জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। চাঁদাবাজি বন্ধ করে ব্যবসায়ী বান্ধব পরিবেশ তৈরিতে সরকারকে নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদ। নির্বাচনের পরে দেশের পরিস্থিতি অনেকটা ভালো, আইন শৃঙ্খলা আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসছে। তো সেই ক্ষেত্রে প্রশাসন তাদের বিভিন্ন দায়িত্বগুলোকে তারা পালন করার চেষ্টা করছে, কিন্তু এটা আরো ভালোভাবে পালন করতে হবে। যানজটটাকে নিরসন করতে হবে। যুদ্ধকে কেন্দ্র করে যে পাওয়ার সেক্টরে যে অস্থিরতা, এইটাকে সামনে নিয়ন্ত্রণ করতে হবে। আসলে আরো হয়তো উৎসব দেখতে পেতাম আমরা যদি এই মধ্যপ্রাচ্যের যুদ্ধটা না হতো, তাহলে সেই ক্ষেত্রে রেমিটেন্সটা আসতো এবং তখন কিন্তু কেনা বেচা আরো বেশি হতো। ব্যবসায়ীরাও কিন্তু কোনো রকমের কিন্তু সেরকম অভিযোগ করছেন না যে কোথাও কোনো সমস্যা হচ্ছে। চাঁদাবাজির কোনো সেরকম আসলে কোনো খবরও পাওয়া যাচ্ছে না। তো সব মিলে আমি মনে করি যে এইবারকার ঈদটা অনেক ইতিবাচক একটা পরিবেশ তৈরি করেছে ব্যবসা বাণিজ্যের জন্য। বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতির তথ্য মতে 2025 সালে ঈদ উল ফিতর কেন্দ্রিক বেচা কেনা হয় 1,40,000 কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির বছর পার হলেও ফেরত যাননি একজন রোহিঙ্গাও। উল্টো অনুপ্রবেশ আরো প্রায় 1.5 লাখ। প্রত্যাবাসনে নতুন সরকারের দিকে তাকিয়ে বাস্তুচ্যুতরা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এবার থাকছে কুচকাওয়াজ। প্যারেড গ্রাউন্ডে চলছে পুরো দমে প্রস্তুতি। জমকালো আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন বাহিনীর সদস্যরা। একই সঙ্গে চলছে বিশাল প্যান্ডেল আর মঞ্চ নির্মাণের কাজ।
বৃহস্পতিবার সকাল ৯টা রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের প্যারেড গ্রাউন্ড। মহড়ার প্রস্তুতিতে ব্যস্ত সেনা, নৌ বিমান, কোস্টগার্ড, পুলিশ, বিজিবি, বিএনসিসি সদস্যরা অনুশীলনের মাধ্যমে ঝালিয়ে নিচ্ছেন নিজেদের। সকাল ৯টার পরপর প্যারেড গ্রাউন্ডে আসেন কুচকাওয়াজের অধিনায়ক, নবম পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল SM আসাদুল হক। সকাল ঠিক ৯:৩০ দক্ষিণ দিক থেকে ঘোড়া দাপিয়ে প্যারেড গ্রাউন্ডের মঞ্চের সামনে আসেন এবারের কুচকাওয়াজের অধিনায়ক মেজর জেনারেল SM আসাদুল হক। প্রথমে ডামি প্রধানমন্ত্রীকে নিয়ে মঞ্চে আসে সুশৃঙ্খল মিলিটারি পুলিশের দল। এরপর রাষ্ট্রপতিকে নিয়ে একইভাবে মঞ্চে আসে মিলিটারি পুলিশ। সশস্ত্র সালাম সহ কুচকাওয়াজের অনুমতি পর্বের পর ডামি রাষ্ট্রপতিকে নিয়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন অধিনায়ক। একে একে রাষ্ট্রপতিকে সালাম দিয়ে মঞ্চ অতিক্রম করে কন্টিনজেন্টগুলো। এবারের কুচকাওয়াজে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, সাজোয়া কন্টিনজেন্ট, ইস্ট বেঙ্গল কন্টিনজেন্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট কন্টিনজেন্ট সহ বিভিন্ন কন্টিনজেন্ট। থাকবে বিভিন্ন বাহিনীর সদস্যদের সমন্বয়ে জাতীয় পতাকাবাহী কন্টিনজেন্ট, বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী কন্টিনজেন্ট ছাড়াও বর্ডার গার্ড, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি কন্টিনজেন্ট এবং প্যারাট্রুপার কন্টিনজেন্ট অংশ নেবে কুচকাওয়াজে। বৃহস্পতিবারের মহড়ায় অংশ না নিলেও মূল কুচকাওয়াজে পদাতিক বাহিনীর সঙ্গে যুক্ত হবে যান্ত্রিক বহরও। সশস্ত্র বাহিনীর বিভিন্ন ভারী যুদ্ধাস্ত্র ও প্রযুক্তি সহ অন্যান্য বাহিনীর নানা সরঞ্জামও যান্ত্রিক বহরে যুক্ত হবে বলে জানা গেছে। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩ বাহিনী প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য ছাড়াও দেশি বিদেশি রাষ্ট্রদূত এবং অতিথিরা এই কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বুলবুল রেজা, সময় সংবাদ, জাতীয় প্যারেড গ্রাউন্ড, ঢাকা। জাতিসংঘ মহাসচিবের উপস্থিতিতে অন্তর্বর্তী সরকার প্রধান ঘোষণা দিয়েছিলেন ২০২৬ সালের ঈদ নিজ দেশে করবেন রোহিঙ্গারা। সময় গড়িয়েছে, ঈদ এখন দুয়ারে। বাস্তবতা বলছে ১ বছরে একজন রোহিঙ্গাও ফিরতে পারেনি মিয়ানমারে। উল্টো নতুন করে আশ্রয় নিয়েছেন ১,৪৪,৪৫৬ জন। প্রত্যাবাসনে নেই কোনো দৃশ্যমান অগ্রগতি। রোহিঙ্গাদের আশা, নতুন সরকারের উদ্যোগে হয়তো খুলবে প্রত্যাবাসনের পথ। নিরাপদ জীবনের স্বপ্ন নিয়ে ফিরবেন নিজ ভূমিতে। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ইফতার সামনে রেখে লাখো রোহিঙ্গার উপস্থিতি, পাশে জাতিসংঘের মহাসচিব। ২০২৫ সালে ১৪ মার্চ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সেই সমাবেশে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়েছিলেন বড় প্রতিশ্রুতি। ২০২৬ সালে ঈদ হবে নিজ দেশ মিয়ানমারে। সামনের বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই এই ঘোষণায় আশায় বুক বেঁধেছিলেন কক্সবাজারের ৩৩টি ক্যাম্পে থাকা ১২ লাখের বেশি রোহিঙ্গা। কিন্তু ১ বছর পেরিয়ে গেল, নেই প্রত্যাবাসনের কোনো দৃশ্যমান অগ্রগতি। উল্টো ১৫ মাসে নতুন করে ১,৪৪,৪৫৬ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বাংলাদেশে। মোর সামনে ২০২৬ রমজানের মাঝে নিজের রতনের মাঝে ইচ্ছারি করে পাইছেন বলে হল আর আছে রিফিউজি ক্যাম্পের মাঝে বাংলাদেশের মাঝে রোগী মহাসচিব জেনিভা যে বৈঠকে ডক্টর ইউনুস আমেরিকা যে বৈঠকে রোহিঙ্গা কেমত তাগিয়ে ওয়াদা দিল না বইয়ার উড়াত তাগিয়ে গই। বাংলাদেশ সরকার একাধিকবার প্রত্যাবাসনের উদ্যোগ নিলেও নাগরিকত্ব ও নিরাপত্তার নিশ্চয়তা না থাকায় তা আলোর মুখ দেখেনি। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও আশার আলো দেখছেন আশ্রিতরা। ৯১-৯২ মাস জিল্লা করে আছে বিএনপি সরকার ফসা দিয়ে আরে এবার তো আছে বিএনপি সরকার সারা বেশি খুশি হয়ে আরে সকল এর জায়গা নিয়ে আশা করি। সচেতন মহল বলছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের জন্য এটি ছিল বড় সুযোগ, কিন্তু সেই উদ্যোগ ছিল প্রত্যাশার তুলনায় অনেকটাই নিষ্ক্রিয়। বর্তমান সরকার, নতুন সরকার দায়িত্ব নিয়েছেন, তাদের কোনো নিজস্ব পলিসি থাকলে হয়তো এটা রেজাল্ট আসতে পারে। এদিকে ক্যাম্পগুলোতে বাড়ছে সংকট, জ্বালানি ঘাটতির পাশাপাশি আন্তর্জাতিক তহবিল কমে যাওয়ায় দেখা দিয়েছে খাদ্য সংকটও, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকে আরও কঠিন করে তুলছে। আমরা আমাদের সীমান্তেও রোহিঙ্গাদের জড়ো হওয়ার সংবাদ পাচ্ছি, তো এটা আমাদের জন্য খুব একটি ভালো সংবাদ নয় আর কি। আর সরকারের অবস্থান যেটি হচ্ছে প্রত্যাবাসন বিষয়ে
মিয়ানমারের সাথে সরকার যোগাযোগ রাখছে। ঈদ আসে ঈদ যায়, কিন্তু বদলায় না রোহিঙ্গাদের ভাগ্য। প্রতিশ্রুতির পরও যখন সৈন্য প্রত্যাবাসন, তখন প্রশ্ন একটাই, আর কত অপেক্ষা? সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মৃত্যু যেখানে অবধারিত, সেখানে জীবন রক্ষাকারী টিকারই দেখা নেই। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে হয়রান রোগীরা। সারা দেশে সরকারি হাসপাতালে বিনামূল্যে সরবরাহকৃত জলাতঙ্ক টিকার ভয়াবহ সংকট দেখা দিয়েছে। 2 মাস ধরে কোথাও মিলছে না এই টিকা। সুযোগ বুঝে 500 টাকার ভ্যাকসিনের দাম চড়া দামে বিক্রি করছে ফার্মেসি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সংকট কাটতে সময় লাগবে আরও 2 থেকে 3 মাস। উজ্জ্বল হোসেন ও পাভেল আমিনের ছবিতে রৌনক নিয়ন্তার প্রতিবেদন। বিড়ালে কামড় দিছে, একটা ভ্যাকসিন দিছে ডাক্তার, কিন্তু ভ্যাকসিনটা কোথাও নেই। আসলে দেখি টিকা নাই, তাহলে আসলে আমার এই আশাটাই তো ব্যর্থ। নোয়াখালীতে পাওয়া যাচ্ছে না এই ভ্যাকসিনটা। র্যাবিস ভ্যাকসিন আছে আমাদের জন্য, ভ্যাকসিন নাই। মানিকগঞ্জ থেকে কুড়িগ্রাম, নোয়াখালী থেকে রাজশাহী, বরিশাল থেকে ঢাকা, দেশ জুড়ে একই চিত্র। হাসপাতালের দেয়ালে টাঙানো টিকা নেই। কুকুর বা বিড়ালের কামড়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে হয়রান রোগীরা, কিন্তু মিলছে না টিকা। ওষুধটা খুঁজছে, কোথাও খুঁজে না পাওয়ার কারণে ঢাকাতে খুঁজতে দিচ্ছে। আমি এখন অনেকগুলো দোকানে দেখলাম, কোথাও পাচ্ছি না। প্রেসক্রিপশন করছে কিন্তু ওষুধ নেই, তাহলে ওষুধ না থাকলে আমরা প্রেসক্রিপশন করে লাভ কি হলো? নোয়াখালীতে পাওয়া যাচ্ছে না, এই আর কি, এই জন্য মূলত এখানে আনা। মান্ডা বাসা এদিকে কোনো টিকা পাওয়া যায় না। ওষুধের দোকানে গেছি 600 টাকা আছে একটা টিকা। শর্ট সাপ্লাই পশুপাখির কামড়ের জন্য, বিড়াল কুকুর, এটা একবারে কোনো কোম্পানির মার্কেটে নাই একেবারে কোথাও না। আমার বরিশাল কাছে দুজনে ফোন দিছে, এটা কি পাওয়া যাবে? না, কোথাও না। সকাল থেকে মিনিমাম যদি কম হয় তার 30টা কাস্টমার আসছে এখানে। জলাতঙ্ক টিকার সরকারি সরবরাহ স্বল্পতায় অস্থির হয়ে উঠেছে বাজার। 500 টাকার টিকা ফার্মেসিতে বিক্রি হচ্ছে অতিরিক্ত দামে। ফার্মেসিতে গেলে মানে ভ্যাকসিন দিলে অনেক টাকা চাই। ফার্মেসিতে গেলেও যে একটা মেডিসিন টিকা দিয়ে দেই, হয় না। এখন আসছে যে ঘোরাঘুরি হইতেছে, একবার ওই জায়গায় 1 নম্বর রুমে হাঁটাইতেছে, একবার এনে হাঁটাইতেছে, এনতে 2 বার গেলাম। ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক বলছেন, বিনামূল্যে সরকারি টিকা প্রদান প্রকল্প বন্ধের কারণেই সরবরাহ সংকট। আদেশ দেওয়া হয়েছে আমাদের নিজস্ব ফান্ড থেকে এটা কেনার জন্য, এবং সে অনুযায়ী আমরা কিন্তু কেনার প্রসেস করেছিলাম। আমরা টেন্ডারও কল করেছিলাম, তো আমরা টেন্ডারে কেউ পার্টিসিপেট করে না। যে প্রকল্প বন্ধ হলো, কিন্তু প্রকল্পের ওই অংশের যে অংশটা আমাদের সাথে কিন্তু যুক্ত হতে দেখলাম না। সেটা হওয়া উচিত ছিল, যে ধরেন ফর এক্সাম্পল যদি এই ভ্যাকসিনগুলো যে টাকা দিয়ে কেনা হতো, আমাদেরকে সেই টাকাটা দিয়ে দিলে আমরা এখান থেকে প্রক্রিয়া করতে পারতাম। মাঠ পর্যায়ে টিকা বরাদ্দের পরিমাণ চাহিদার তুলনায় নগণ্য। স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করলে একে অন্যকে দেখিয়ে দেন কর্মকর্তারা। অবশেষে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর জানান, সংকট কাটতে সময় লাগবে 2 থেকে 3 মাস। এর মাঝামাঝি অ্যাভেলেবল হবে। অপারেশন চালু হবে কিনা এভাবে সিদ্ধান্ত আসে নাই, চালু হওয়া যায় না। মানে আমরা বলছি যে সমস্যা হয়েছে ওটা বন্ধ করে দিন, শুধু বন্ধ করে না, বিকল্প ব্যবস্থা না করে বন্ধ করে দিচ্ছে। টিকা সরবরাহ ও অর্থ বরাদ্দ নিয়ে লুকোচুরি হাসপাতালগুলোর। কোন খাত থেকে আসে বরাদ্দ তা স্পষ্ট করতে নারাজ তারা। এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালের বক্তব্যও গরমিল। এর মাঝামাঝি অ্যাভেলেবল হবে। হাসপাতালগুলো যে টিকাগুলো আচ্ছা, তাদের নিজস্ব এমএসআর বাজেট আছে, ওটা থেকে আপনার প্যারাসিটামল কোথায় খান বা আপনার প্রেশার ওষুধ কোথায় খান কিনেন না, এখন রেবিস ভ্যাকসিন অ্যাভেলেবল ফার্মেসি। নাকি তো তো অতিরিক্ত দাম রাখছে ফার্মেসি। নেভার সরকারিভাবে সাপ্লাই আছে, নিজস্ব অর্থায়নে সিএমএসডি দিছে, না হয় সরকার দিছে, মানে আমার কাছে রোগীকে দেওয়ার মতো আছে জিনিস। জলাতঙ্কের লক্ষণ দেখা দিলে মৃত্যুহার খুবই উচ্চ, তাই টিকার ডোজ সম্পন্ন না করা মানেই জীবনের ঝুঁকি। তাই দ্রুত টিকার সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। ইউক্রেন জুড়ে রাশিয়ার ড্রোন হামলায় নিহত 3, বিমান স্থাপনায় পাল্টা আঘাত, কিয়েভের ইউর 90 বিলিয়ন ঋণ আটকে যাওয়ায় নতুন কূটনৈতিক জটিলতা। মুক্তারপুর পঞ্চবটি নির্মাণাধীন সড়কে যানজটে চরম দুর্ভোগে মানুষ। গত বছরের ডিসেম্বরে দ্বিতল সড়ক চালুর কথা থাকলেও তা এখন ঠেকেছে চলতি বছরের মে মাসে। প্রকল্পের সার্বিক অগ্রগতি 87.25%। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জের অতি গুরুত্বপূর্ণ সড়ক নেটওয়ার্কে এখন স্থবিরতা। 10 কিলোমিটার দীর্ঘ মুক্তারপুর পঞ্চবটি সড়ক আধুনিকায়নে 2022 সাল থেকে কাজ শুরু হয়। 4 বছর পেরিয়ে গেলেও তার শেষ হয় না।
এই সময়ে পঞ্চবটি থেকে পোস্তগোলা পর্যন্ত সড়ক আধুনিকায়ন না হওয়ার কারণেও সংকট বেড়েছে। কাজের এই দীর্ঘসূত্রিতার কারণে বিড়ম্বনা বাড়ছে ঈদযাত্রায়, তাই পথটি ব্যবহারকারীদের ক্ষোভ। যদি সুন্দরভাবে কাজ করতো বা রাস্তা পরিচালনা করতো, তো এই জায়গাটা জাম থাকতো, মানুষের এত দুর্ভোগ হতো না। যাত্রীরা হাঁটতে পারে না, প্রচন্ড ধুলাবালি, রাস্তায় জাম থাকতেছে, যেখানে 15 মিনিটের কথা সেখানে 3 ঘন্টা যেতে পারতেছি না আমরা। প্রতিদিন প্রায় 26,000 যান চলাচল করা এই সড়ক আধুনিকায়ন হলে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের অর্থনীতিতে বড় অবদান রাখবে, আর যানবাহনের গতি বাড়বে 5 গুণ। তবে দ্বিতল সড়কে গুনতে হবে টোল, নিচতলা থাকবে আগের মতোই টোল ফ্রি। বিশ্বমানের সড়কটির দুই পাশে ড্রেন, বিদ্যুৎ, গ্যাস সহ ইউটিলিটি সুবিধা রেখে আরসিসি সড়ক তৈরি করা হয়েছে। তবে উপরিভাগে থাকবে পিচ ঢালাইয়ের লেয়ার। প্রকৌশলীরা বলছেন গুণগত মানকে গুরুত্ব দেওয়া হচ্ছে। 270টা ডেস্ক ল্যাবের ভিতরে আর মাত্র 27টা ডেস্ক ল্যাব বাকি আছে, আর ব্যারিয়ারের কাজ বাকি আছে আমাদের প্রায় 10.5 কিলোমিটারের মতো। আমরা কোয়ালিটি কন্ট্রোল করে কাজগুলো এগিয়ে যাচ্ছি। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন শীতলক্ষা 3 সেতু থেকে মদনপুর সড়ক 2 মাস বন্ধ থাকায় সিমেন্ট ও অন্যান্য ভারী শিল্পের ট্রাক লরির কারণে প্রকল্পের গার্ডার স্থাপন বন্ধ রাখতে হয়। এছাড়া জমি অধিগ্রহণ জটিলতা ও ভূগর্ভস্থ সার্ভিস লাইনের কারণে সড়কটি নির্মাণে বিলম্ব হচ্ছে। গার্ডার ইরেকশনটা ডিলে হওয়ার কারণে আমরা প্রজেক্টটা যথাসময়ে আমরা সম্পন্ন করতে পারি নাই। গার্ডার ইরেকশন ডিলে হওয়ার পিছনে যে যুক্তিটা সেটা হইতেছে যে আমাদের ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড ডিমোলিশন ওয়ার্কটা অত্যন্ত ডিলে হয়ে গেছে। 2,242 কোটি 77 লাখ টাকার এই প্রকল্প বাস্তবায়ন করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। গেল ডিসেম্বরে এই দ্বিতল সড়ক খুলে দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত কাজের অগ্রগতি 90%, যার কারণে যানজট লেগেই আছে। সার্বিক এই প্রকল্পের অগ্রগতি 87.25%। নারায়ণগঞ্জের চরসৈয়দপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে উদযাপন করা হচ্ছে ঈদ উল ফিতর। এই মুহূর্তে রাজধানীর সামুরাই কনভেনশন সেন্টারে আছেন সহকর্মী শাহরিয়ার সৌমিক, সরাসরি যাচ্ছে তার কাছে। সৌমিক, দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর কারণ বাজার সংলগ্ন সামুরাই কনভেনশন সেন্টারে। এখানে বাংলাদেশ মুসলিম উম্মাহ একটি সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে কিন্তু সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি যে আজ সকাল 7টা নাগাদ সময়ে একটি ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং সকাল 8:15টার দিকে দ্বিতীয় জামাত এখানে অনুষ্ঠিত হয়েছে এবং বেশ কয়েকশো মানুষের সমাগম এই কনভেনশন সেন্টারে হয়েছে এবং তারা ঈদ উল ফিতরের জামাত তারা একসাথে সালাত তারা একসাথে আদায় করেছেন এবং তাদের সাথে আমরা কথা বলে দেখেছি যে তারা যেটা বলছেন যে হিজরি তারিখের সাথে মিল রেখে এবং সৌদি আরবের চাঁদ দেখার সাথে মিল রেখে তারা ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন এবং তারা এই আগামীকাল যেহেতু বাংলাদেশে ঈদ এবং বাংলাদেশের সিংহভাগ মুসলিম যেহেতু আগামীকাল ঈদ পালন করবেন এবং ঈদ উল ফিতরের সালাত আদায় করবেন, তারা একদিন আগে করার বিষয়ে তারা বলছেন যে তারা যে ভুল পথে নেই এবং তারা হিজরি তারিখের সাথে মিল রেখেছেন এবং উপমহাদেশ ছাড়া যে বিশ্বের সিংহভাগ মুসলিম যেদিন ঈদ পালন করেন ঈদ উল ফিতরের জামাত আদায় করেন সেদিনই তারা জামাত আদায় করেছেন, এমনটি কিন্তু তারা বলছেন। এবং এখানে আমরা তাদের সাথে কথা বলে জেনেছি যে প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে তারা এখানে জামাত আদায় করছেন এবং কেউ কেউ এসেছেন তার স্ত্রী, সন্তান এবং পরিবারের মানুষজনকে সাথে নিয়ে এসেছেন এবং তারা বেশ উৎফুল্লতার সাথে কিন্তু জামাত আদায় করছেন এবং তারা বলছেন যে এর আগে বাংলাদেশ সরকার প্রধান যিনি তারেক রহমান ছিলেন, এর আগে এই বাংলাদেশের বিভিন্ন মুসলিম গোষ্ঠীর মধ্যে যে ঈদের জামাত নিয়ে যে একটি সংশয়, সেই সংশয় যেন দ্রুতই সরকারের পক্ষ থেকে কাটিয়ে নেওয়া হয় এবং আলেম ওলামা থেকে শুরু করে যারা ইসলামিক যারা স্কলার যারা আছেন তারা যেন একসাথে বসে যেন এই বাংলাদেশের যে একাধিক দিনে যে ঈদের জামাত পালন করা হয় এই বিষয়টির যাতে সুরাহা করে, এমনটি কিন্তু তারা এখান থেকে আহ্বান জানিয়েছেন সরকারের প্রতি। তো রাজধানীর কারওয়ান বাজার থেকে এই ছিল আমার কাছে ঈদ উল ফিতরের জামাতের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর সামুরাই কনভেনশন সেন্টারে। দেখছেন সকালের সময়ের সঙ্গে থাকুন।
মাদারীপুরের সক্রিয় ডেভিলস ব্রেথ চক্র টার্গেট করেন নারীদের, মুহূর্তেই লুট করে স্বর্ণালংকার, নগদ টাকা সবকিছু। গত 1 মাসে 10টির বেশি ঘটনা ঘটলেও গ্রেফতার হয়নি কেউ। এতে বাড়ছে আতঙ্ক। পুলিশের দাবি, শিগগিরই ধরা পড়বে অপরাধীরা। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। মাদারীপুরের চর্মগুড়িয়া এলাকার বাসিন্দা সাবিয়া বেগম গত 4 মার্চ দুপুরে বাজারে যাওয়ার পথে এক তরুণ তার নাকের কাছে চেতনানাশক পাউডার দিয়ে ইচ্ছাশক্তি লোপ করে। পরে তাকে নিয়ে যায় একটি বিদ্যালয়ের মাঠে। গৃহবধূর শরীরে থাকা স্বর্ণের কানের দুল, আংটি ও নগদ টাকা নিয়ে মুহূর্তেই লাপাত্তা চক্রের সদস্যরা। কানের দুল আমি খুলে দিছি, চেন নিছে, হাতে আংটি নিছে 2টা, কানের দুল নিয়ে গেছে, টাকা নিছে, মোবাইল নিয়ে গেছে। একটা চক্র, এগুলো না মাথায় হাত দিলেই মানুষ বেহুশ হয়ে যায়, তার নিজের যে জিনিসপত্র টাকা সব নিজে ইচ্ছা করে খুলিয়ে দেয়। একইভাবে শয়তানের নিঃশ্বাস ব্যবহারের এই কৌশল খাটিয়ে মধ্যখাগদি এলাকার নূরনাহার বেগমকে বশ করে দুষ্কৃতিকারীরা। নির্জন এলাকায় নিয়ে তার কাছ থেকেও সবকিছু নিয়ে সটকে পড়ে গ্যাংয়ের সদস্যরা। আংটি তারাই খুলছে আর কানের ডল আমি খুলে দিছি, কানের তোমার মুখোশ পরা। তারপর খুলে দিছি, পর কয় কি পারছে ভিতর থন থুইয়া কয় কি এই লোকের দ্বার দেন, দেওয়ার পর কয় কি এই লোকের দ্বার আপনি জিনিস যান। তারপরে এই লোকের সাথে আসছি, তারাও দেখি না, পিছের দুজন আমি দেখি না। শহরের পুরান বাজার ও রাজৈরের টেকেরহাট বন্দরে এই চক্রটির ফাঁদে পড়েছেন অনেকেই। ব্যাংকে আসা গ্রাহক কিংবা নারীদের টার্গেট করে সক্রিয় শয়তানের নিঃশ্বাস চক্রটি। গত 1 মাসে এমন ঘটনার শিকার অন্তত 10 জন। এই চক্রের কয়েকজন সদস্য শনাক্ত হলেও গ্রেপ্তার হয়নি কেউ। এতে জনমনে বাড়ছে আতঙ্ক। এমনও হইতে পারে 2 দিন পর বাসা বাড়িতে যে মহিলারা থাকে তাদের উপরও এই এফেক্টটা পড়তে পারে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তারা জানি এটা পদক্ষেপ নেয়। এমন পরিস্থিতিতে একা চলাচল করতে সতর্কতা অবলম্বনের কথা বলছে জেলা প্রশাসন। আর পুলিশের দাবি, চক্রটিকে ধরতে একাধিক স্থানে কার্যক্রম চালাচ্ছে তারা। দূরত্ব বজায় রাখা, ভিড় যেখান দিয়ে মানুষ চলে সেগুলোর ক্ষেত্রে আসলে সবাইকে তো সচেতন করাটা কঠিন। আমাদেরকে চেষ্টা করতে হবে যে ঘটনাটা কোন এলাকায় ঘটছে, কারা ঘটছে, সেখানে একটু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়াতে হবে। বিভিন্ন জায়গায় মনিটরিং করছি। যাত্রাপথে যে বাসগুলো আছে, সেই পরিবহনগুলোতে আমাদের সিভিলের লোকজন আছে, আশেপাশের লোকজন থাকে। তো আমরা মনিটর করছি, আমরা চেষ্টা করছি যে এই চক্রগুলো যাতে অ্যাক্টিভ না হতে পারে তাদেরকে ধরার জন্য। 18 থেকে 22 বছর বয়সী একদল তরুণ অপরাধ চক্রটির সঙ্গে জড়িত বলছে পুলিশ। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর, ইসরায়েলের হাইফায় তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। উত্তরাঞ্চলের কিরিয়াত শোমেনা শহরে হিজবুল্লাহর রকেট হামলায় অন্তত 4 জন আহত হয়েছেন। কাতারের রাস লাফান এলএনজি স্থাপনায় আঘাতে প্রায় $20 বিলিয়ন ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পাল্টা আক্রমণ চালানো হয় ইরানের নৌঘাঁটি, জাহাজ ও সামরিক অবকাঠামোতে। অন্যদিকে চলতি মাসে ইসরায়েল হিজবুল্লাহর সংঘাতে লেবাননে 1001 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটি। এরই মধ্যে ইরানের গ্যাস ক্ষেত্রে ইসরায়েল আর হামলা চালাবে না বলে আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইরান এখন আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা রাখে না বলে জানান নেতানিয়াহু। গ্যাস ক্ষেত্রে হামলার জবাবে ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে ইরান। উত্তরাঞ্চলের কিরিয়াত শেমোনা শহরে হিজবুল্লাহর রকেট হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। একই সঙ্গে হাইফা এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাতে বাজান গ্রুপের তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু বানানো হয়, যদিও বড় ধরনের ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও সামরিক অভিযান চালায় ইরান। কাতারের রাস লাফান এলএনজি স্থাপনায় হামলায় দেশটির প্রায় 17% গ্যাস রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বছরে প্রায় $20 বিলিয়ন ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সৌদি আরবের ইয়ানবু অঞ্চলে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যদিও প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগই প্রতিহত করে। ড্রোন হামলার শিকার হয়েছে কুয়েতের ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানির স্থাপনাগুলো। জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি বলে মত বিশ্লেষকদের। পাল্টা জবাবে ইরানের বেশ কয়েকটি অঞ্চলে আঘাত হানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা। দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্র ছাড়াও কাস্পিয়ান সাগরের উপকূলে নৌঘাঁটি, জাহাজ ও সামরিক অবকাঠামোতে বিমান হামলা চালানো হয়। এসব হামলার পরও আন্তর্জাতিক পরমাণু সংস্থা বলছে ইরানের পারমাণবিক সক্ষমতার একটি বড় অংশ এখনও টিকে আছে।
লেবাননেও সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। কাবরিখা ও মারজায়ুন অঞ্চলে নতুন করে বিমান হামলা চালানো হয়েছে। বিংথ জবেইল এলাকায় বিদ্যুৎ সাবস্টেশন ধ্বংস হওয়ায় অন্ধকারে বহু বাসিন্দা। সংঘাতে এখন পর্যন্ত 1000 মানুষ নিহত হয়েছে, যার মধ্যে নারী, শিশু ও স্বাস্থ্যকর্মীও রয়েছে। সাম্প্রতিক এক হামলায় রুশ সাংবাদিক ও তার ক্যামেরাম্যানও আহত হয়েছেন। সংঘাত ঘিরে কড়া বার্তা ও পাল্টা হুঁশিয়ারি দিচ্ছেন বিশ্ব নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েল রাগের বশে কিছু পদক্ষেপ নিয়েছে, যদিও ভবিষ্যতে ইরানের গ্যাস ক্ষেত্রে আর হামলা হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহুর দাবি, ইরান এখন আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা রাখে না। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, শক্তির মাত্র একটি অংশ ব্যবহার হয়েছে, হামলা হলে কোনো সংযম দেখানো হবে না বলেও হুমকি দেন তিনি। এদিকে সৌদি আরব বলছে, ইরানের উপর যে সামান্য আস্থা ছিল সেটিও এখন পুরোপুরি ভেঙে গেছে। একই সঙ্গে যুক্তরাজ্য সহ 7টি দেশ ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়ে হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইউক্রেন জুড়ে রুশ হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত 3 জন, আহত হয়েছেন আরও 18। একই সময়ে রাশিয়ার গভীরে বিমান স্থাপনায় পাল্টা আঘাত হেনেছে কিয়েভ। এছাড়া ইউর 90 বিলিয়নের ঋণ আটকে দিয়ে হাঙ্গেরি নতুন কূটনৈতিক জটিলতা তৈরি করছে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। যুদ্ধের বিস্তার এখন সামরিক সীমা ছাড়িয়ে কৌশলগত পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন অনেকে। ড্রোন যুদ্ধ, জ্বালানি অবকাঠামো, রাজনৈতিক চাপ সব মিলিয়ে আরো জটিল হয়ে উঠছে রাশিয়া ইউক্রেন সংঘাত। একদিনে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। জাপোরিঝিয়া, খার্কিভ ও দোনেৎস্কে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। রাতভর 133টি ড্রোন হামলা চালায় রাশিয়া, যার মধ্যে 70টির বেশি ছিল শাহেদ ধরনের। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, বেশিরভাগ ড্রোন ভূপাতিত করা হলেও বিভিন্ন অঞ্চলে জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। পাল্টা আঘাতে রাশিয়ার অভ্যন্তরে প্রায় 800 কিলোমিটার দূরের সামরিক বিমান স্থাপনায় হামলা চালায় ইউক্রেন। ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের কারখানাগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যেখানে গুরুত্বপূর্ণ সামরিক বিমান তৈরি ও মেরামত করা হয়। যুদ্ধের প্রভাব এখন জ্বালানি ও পরিবেশের উপরও পড়ছে। ইউক্রেনের একটি জলবিদ্যুৎ কেন্দ্রে হামলার পর দূষিত হয়েছে দনিয়েস্তার নদী। এর প্রভাব পড়েছে মলদোভাতেও। একই সঙ্গে দ্রুজবা তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় ইউরোপের জ্বালানি সরবরাহ নিয়ে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। এছাড়া কূটনৈতিক অঙ্গনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইইউর 90 বিলিয়ন ইউরোর সহায়তা প্যাকেজ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলছেন, অর্থের ঘাটতি তৈরি হতে পারে। তবে ভিক্টর অরবান এই ঋণ আটকে রাখায় ইউরোপীয় ঐক্য নিয়েও প্রশ্ন উঠছে। রাজনৈতিক অঙ্গনেও বাড়ছে চাপ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে সমালোচনা বাড়ছে। এমনকি ক্রেমলিনপন্থী মহল থেকেও শোনা যাচ্ছে ভিন্ন সুর। সামরিক সংঘাতের পাশাপাশি কূটনৈতিক ও অভ্যন্তরীণ চাপ সব মিলিয়ে যুদ্ধ এখন আরো জটিল ও দীর্ঘায়িত হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন সকালের সময়। এবারে খেলার খবর। ক্ষমতার লড়াই, ঈদের আনন্দ মলিন হয়ে গেছে ক্রিকেট সংশ্লিষ্ট অসংখ্য মানুষের। প্রতি বছর ঢাকা প্রিমিয়ার লিগের ওপর নির্ভর করতে যাদেরই, তাদের এখন পরিবার নিয়ে চলাই কঠিন। ঘরোয়া খেলা ক্রিকেটার থেকে শুরু করে টিম বয় অনেকেরই আর্থিক অবস্থা চরমে, যদিও এ নিয়ে মাথা ব্যথা নেই বোর্ড কিংবা ক্লাব সংগঠকদের। জৌলুস হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ এখন চলে নামমাত্র, চলে বললেও ভুল হবে। এই মৌসুমে সেই নামকা ওয়াস্তে লিগটাও মাঠে গড়ায়নি ক্লাব বিসিবির দ্বন্দ্বে। ক্ষমতার দ্বন্দ্বে এমন অচল অবস্থা, আর তাতে স্থবির হয়ে গেছে এই লিগের ওপর টিকে থাকা অসংখ্য মানুষের জীবন। 12 দলের টিম বয়, বল থ্রোয়ার থেকে শুরু করে মাসাজম্যান, এদের কারো জন্যই এবারের ঈদ আনন্দের নয়। এই তালিকায় আছে ঘরোয়া ক্রিকেট দিয়ে জীবিকা নির্বাহ করা ক্রিকেটাররাও। প্লেয়ার যদি মাঠে আর ঘরে যদি বসে থাকে তা তো হবে না। আসলে অ্যাজ এ প্লেয়ার আমার রিকোয়েস্ট, যারা বিসিবির লোক বা যারা আছেন, অ্যাটলিস্ট প্লেয়াররা যারা আছেন প্লেয়ার মাঠে খেলানো ভালো, এবং প্রিমিয়ার ডিভিশন যেটা হচ্ছে না, এটা আশা করি এটা সলভ হয়ে যাবে। আমাদের মতন অনেক লোকেরা টিমে কাজ করি, তারা অনেক সাপোর্ট করছে। আসলে এটা সাপোর্ট অনেক বড় ধরনের ক্ষতি হয়েছে। আসলে একটা হেলদি অ্যামাউন্ট পেয়ে থাকি ঢাকা প্রিমিয়ার লিগে। আমি লিজেন্ডস অফ রূপগঞ্জে দীর্ঘদিন কাজ করেছি, টিমের সাথে একসাথে ছিলাম, ভালো ব্যবস্থা করেছি। মুশফিকুর রহিম থেকে শুরু করে কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে এলেও তা যথেষ্ট নয়। অনিশ্চয়তা আর হতাশায় অনেকেই খুঁজে নিচ্ছে বিকল্প পেশা। যদিও এসব নিয়ে মাথা ব্যথা নেই বোর্ড কিংবা ক্লাবের।
বিসিবির সব পরিকল্পনাই যেন জাতীয় দলকে ঘিরে। শুধু ঢাকা লিগ না, আমার কাছে মনে হয় বাংলাদেশের 64টা জেলায় অলমোস্ট লিগ হয় না। প্রত্যেকটা জেলায় লিগ করাটা খুবই ইম্পর্টেন্ট এবং আমি মনে করি এটা একটা গাইডলাইন থাকা উচিত এনএসসির মাধ্যমে। টি-20 বিশ্বকাপ না খেলায় 3 দল নিয়ে আয়োজন করা হয় অদম্য কাপ টি-20। এরপর বিসিএল ওয়ানডে ভার্সনেও সুযোগ পেয়েছেন জাতীয় দলের আশেপাশে থাকা খেলোয়াড়রা। এদের জন্যই আবার ঈদে উপহারের ব্যবস্থা করেছেন নীতি নির্ধারকরা। অথচ একটা দেশে ক্রিকেট শুধু জাতীয় দল কেন্দ্রিক নয়। বিসিবিতে এখন ক্ষমতা দখলের লড়াই। সাবেক কিংবা বর্তমান সবাই ক্রিকেটের চেয়ে রাজনৈতিক বেশি। তর্ক বিতর্ক চলছেই, তবে সমাধান নেই। আর এদের দ্বন্দ্বের মাঝে মলিন হয়ে গেছে অসংখ্য মানুষের ঈদের খুশি। বিসিবি এখন ক্ষমতা দেখানোর জায়গা। চূড়ান্ত মসনদে কে বসবে তা নিয়ে তুলকালাম চলছে অজস্র। তবে সবাই ভুলে গেছে এই ঢাকা প্রিমিয়ার লিগের ওপর যে জীবিকা নির্বাহ করেন অসংখ্য মানুষ, যাদের কারণে এই ক্রিকেটটা এই অবস্থায় এসেছে। তাদের খোঁজ নিচ্ছে না কেউ, বরং তাদের জন্য এই আনন্দের ঈদ হয়ে দাঁড়িয়েছে বিভীষিকাময়। এদের খোঁজ কে নেবে তা কেউ জানে না। তবে এই চেয়ারে বসার জন্য যে লড়াইটা চলছে তা অনতিবিলম্বে বন্ধ না হলে দেশের ক্রিকেটের ক্ষতি হবে আরও। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলকে মিস করেছেন পাকিস্তানি কিংবদন্তি রমিজ রাজা। ক্রিকেটারদের জন্য বিশ্বকাপে না খেলাটা হতাশাজনক হলেও পরবর্তী বিশ্বমঞ্চে লিটনরা ভালো পারফরম্যান্স উপহার দেবে বলে বিশ্বাস সাবেক অধিনায়কের। রমিজ প্রশংসা করেছেন মুস্তাফিজ নাহিদ রানাদের। কিছুদিন আগে আমার কাছে কেউ একজন জানতে চেয়েছিল বাংলাদেশের কোনো একজন ক্রিকেটারকে দলে নিলে তুমি কাকে নেবে। আমি মুস্তাফিজের নাম বলেছি। সে বিশ্বমানের বোলার। আপনি তাকে ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যবহার করতে পারবেন। চাপে থাকলে তার হাতে বল তুলে দেবেন, সে আপনার কাজ করে দেবে। টি-20তে নাহিদের মতো গতিময় বোলার দেখা যায় না। গেল 1 বছরে সে অনেক উন্নতি করেছে। লাইন লেন্থ ঠিক রেখে বোলিং করছে। কখন বাউন্সার করতে হবে সেটাও নাহিদ জানে। সে যদি পাকিস্তান দলে থাকতো তবে এই মুহূর্তে 3 ফরম্যাটেই সে খেলতো। নাহিদ বাংলাদেশ ক্রিকেটের আগামীর তারকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেকড়ের টানে আজও রাজধানী ছাড়ছেন মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়, সময় মতো ছাড়ছে ট্রেন। সড়ক পথে নিয়ে চিরচেনা ভোগান্তি। ঈদের দিন দেশ জুড়ে বৃষ্টির আভাস আবহাওয়া বিভাগের। বেশি থাকতে পারে ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী অঞ্চলে। বজ্র ঝড়ের শঙ্কায় সতর্ক থাকার পরামর্শ। ইসরায়েলের তেল শোধনাগারে একের পর এক হামলা। উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাও আক্রান্ত। ইরানের নৌঘাঁটিতে পাল্টা আক্রমণ। গ্যাস ক্ষেত্রে আঘাত না করার আশ্বাস ট্রাম্পের। এ ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ রোজা। সকালের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।